হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক এই ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই সিলেটে আক্রমণের শিকার হওয়ার পরে তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। সত্যি কি নাসিরউদ্দিন পাটোয়ারি তার মুখ বন্ধ করবেন? মুখ বন্ধ করতে তো আর কেউ বলেনি। মূলত মুখের যে ভাষা, সেই ভাষা কন্ট্রোল করার কথা অনেক দিন থেকেই বলে আসছিলেন মানুষরা, বিশ্লেষকরা, সবাই, কিন্তু সেটা তিনি শুনছিলেন না। এবার দফায় দফায় আক্রমণের শিকার হওয়ার পরে, মার খাওয়ার পরে কি তার বোধোদয় হচ্ছে যে তার মুখ বন্ধ করা উচিত? চলুন একটু বুঝে দেখি সিলেটে আজকে কি হলো এবং এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় ভবিষ্যতে। থাকবেন দর্শক। বলছিলাম হবিগঞ্জের পরে এবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সার্জিসের গাড়ির পেছনের যে গ্লাস, সেই গ্লাস ভেঙে একেবারে কিছুই নেই এবং ইট মারার যে ঘটনা, ইট দিয়ে, লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য, ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে এই যে, তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আর একজন উত্তরবঙ্গের একজন এমপি, তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো আমরা ভিডিওতে দেখেছি, ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি। সার্জিস নিজেই জানিয়েছেন যে সিলেটে আমাদের গাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। এই কথা যখন সার্জিস বলছেন এবং তিনি বলছেন যে তারেক রহমান সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে বেশ গরম গরম কথা বলেছেন, যেগুলো আমি আসলে ভাষায় প্রকাশ করতে চাই না, কারণ তাদের ভাষাগত প্রবলেমের কারণেই মূলত তৃণমূল, বিএনপি, ছাত্রদল এরা খেপেছে। এটা মোটামুটি এখন নিশ্চিত। তার মানে এই না যে এই আক্রমণ এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমার মনে হয় যে সার্জিস পাটোয়ারিরা যদি তাদের ভাষা সংযত করতে পারতেন, তাহলে জুলাই বিপ্লবের 2 বছর না হতেই এরকম অবস্থা তাদের হয়তো হতো না। পাটোয়ারি কি বলছেন? পাটোয়ারি যেটা বলছেন সেটা আরো বেশি মজার। তার এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না? কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি? তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়িবহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তিনি বলেন হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। ভুলে একটা নাম তারা ভুল করেছিল যে এই আক্রমণের সঙ্গে ছিল না, তার
নাম দিয়েছিল সেই নাম কেটে দিচ্ছে, সেটাও তিনি বলছেন। কিন্তু আমরা জানি যে এখন পর্যন্ত মামলা হয়নি। স্থানীয় একটা পুলিশ ফাঁড়িতে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সেটা মামলায় মানে পরিণত হতে কিন্তু আর একটা বড় প্রসেস লাগে। পুলিশ সেটাকে মামলায় রূপান্তরিত করবে কিনা সেটা একটা বড় বিষয়। সিলেটে আজকে যেটা ঘটলো সেটার আগে আমরা দেখেছি যে হবিগঞ্জে ঘটনার পরে সিলেটের এনসিপি নেতারা গর্জে উঠেছিলেন, বলেছিলেন যে মানে এই ঘটনা যদি সিলেটে ঘটে তাহলে একটাকেও বাড়ি ফিরতে দেব না, সবগুলোকে নিয়েই প্রয়োজনে মরবো, এরকম ঘোষণা সিলেটের নেতারা, এনসিপি নেতারা দিয়েছিলেন। কিন্তু সেই সিলেটেই আজকে এই ঘটনা ঘটল। এখন পাটোয়ারিকে নিয়ে যে কথা, সত্যি কি তিনি মানে মুখ বন্ধ করবেন, কিংবা মানে পরপর কয়েকটা ঘটনা, এর আগে ঝিনাইদহে তিনি আক্রান্ত হলেন, হবিগঞ্জে মার খাওয়ার ঘটনা ঘটলো, একদিনের ব্যবধানে সিলেটে ঘটনা ঘটলো, এই একের পর এক এই দুর্ঘটনাগুলো কিংবা মার খাওয়ার কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে কি পাটোয়ারির বোধোদয় হচ্ছে যে তার লাগাম ছাড়া কথার কারণেই মূলত তৃণমূলের, বিএনপি, ছাত্রদল এরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের যেখানেই দেখছে সেখানেই এই অবস্থা করছে। এবং হবিগঞ্জ সিলেটের পরপরের এই দুই ঘটনা বলে দেয় যে তারা এখন বাংলাদেশে কোথাও আর মানে কি বলবো যে নিরাপত্তার সহিত এই কাজগুলো কিংবা তাদের রাজনীতির কর্ম করতে পারবেন না যদি তারা তাদের জায়গায় মানে নিজেদেরকে সংশোধন না করেন। কিন্তু কোনোভাবে, আবারও বলছে, কোনোভাবে এই যে আক্রমণের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, মানে গাড়ি ভাঙা, মারপিট করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারি দল হিসেবে তো আরও গ্রহণযোগ্য নয়। সরকারি দল নিশ্চয়ই তাদের নেতাকর্মীদের মানে বোঝাতে সক্ষম হবে, কিংবা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এই ব্যাপারটা যেমন আমরা সমর্থন করতে পারি না, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতির নামে যে মানে শিষ্টাচার বহির্ভূত অশ্লীল কথাবার্তাগুলো লাগামহীনভাবে বলে যাচ্ছেন, সেগুলোও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে উঠছে কিন্তু এই লাগামহীনতার কারণে। আবার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এটা বলছেন, কেন বলছেন আমি জানি না, এটাও বলছেন যে বিএনপি এবং এনসিপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। সমঝোতা কি? যে বিএনপি আসলে চাইছে এনসিপি প্রধান বিরোধী দল হয়ে উঠুক, জামাতের মানে ক্ষমতা কমে যাক, জামাত যেন তাদের প্রভাব মানে হারিয়ে ফেলে, সেই জায়গায় এনসিপি যেন মানে একটু হাইলাইট হয়। এনসিপিকে হাইলাইট করা তাদের জন্য উপকার, কারণ জামাতকে মোকাবেলা করা চাইতে এনসিপিকে মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে। এরকম ন্যারেটিভও প্রচার করা হচ্ছে, যদিও এই ন্যারেটিভের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই একমত হতে চাই না। কারণ এনসিপিকে যদি স্কোপ দেয়া হয়, জামাতের জায়গায় যদি বিএনপি মনে করে এনসিপি নিরাপদ, তাদেরকে স্কোপ দেয়া হবে, তাহলে বিএনপির জন্য সেটা মহা বিপদের কারণ হবে। কারণ জামাত যতটা না ধ্বংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে, তার চাইতে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হবে এনসিপি, যাদেরকে মানে তাদের মানে মানে যারা ন্যারেটিভ প্রকাশ করছেন, এই ন্যারেটিভ অনুযায়ী যদি তাদেরকে শক্তিশালী করা হয়, তাহলে সেই শক্তি বিএনপির পক্ষে ঠেকানোটা পরবর্তীতে মুশকিল হয়ে যেতে পারে। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সিলেট হলো আদতেও কি আগামী কয়েকদিন 5 তারিখ পর্যন্ত আগস্টের যে জুলাই পদযাত্রা হবে বলে মনে হচ্ছে, সেগুলোকে আদৌ আর হবে? আদৌ কি বাংলাদেশে কোথাও তারা নিরাপদ থাকবেন? সিলেটে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করেও কিন্তু তাদেরকে রক্ষা করা যায়নি। অন্য কোথাও কি যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশে 2টা দল যুক্ত হয়েছে, একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই। পিপিলিকার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে পিপিলিকার পাখা গজাইছে গত 53 বছরে, অনেক পাখা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ মদতে হামলা হয়েছে,
স্থায়ী কমিটির মিটিং বসেছে। ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমানাদিকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ কোটি উসমানাদি জন্ম করেছে, আমাদেরকেও নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত। আজকে কয়েকদিন আমাদের উপরে সন্ত্রাসী হামলা হচ্ছে। রাস্তায় যায়, জনমানুষ আমাদেরকে দেখতে আসে, দেখার মধ্যেই কিছু গুপ্ত বিএনপি থাকে। এখন আমরা খুঁজে পাই না। বাংলাদেশে দুইটা দল গুপ্ত হয়েছে। একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় কানাইঘাটবাসী, আজকে আপনারা কোন বিরিয়ানির দাওয়াতে বা টাকা দিয়ে আপনাদেরকে এখানে কেউ নিয়ে আসে নাই। আপনারা এখানে উপস্থিত হয়েছেন। পথে অনেক সন্ত্রাসী ওট পেতেছিল, আমরা জীবনের রিস্ক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভালোবাসার একটা জায়গা, আমরা সবাই গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। গণতান্ত্রিক বাংলাদেশের মাপকাঠিতে আজকে আমরা এখানে অবস্থান করছি। গত 17 বছরে যেই ভাইয়েরা বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, যে ভাইয়েরা বলেছিল আমার বাসার সামনে বালুর ট্রাক, সেই ভাইয়েরা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ, রাস্তাতে ট্রাকের চাক্কা পাংচার করে ট্রাক রেখে দিয়েছে, কিন্তু বালু ছিল না। ভাগ্যিস আমাদের, আমরা সেই ট্রাক সরিয়েছি। তারপরে দেখি 400 পুলিশ চাইতে দিবে না। পুলিশের দিকে তাকায় দেখি যেই পুলিশ আওয়ামী লীগের আমলে যেইভাবে হলো হিংস্র চরিত্র নিয়ে দাঁড়িয়েছিল, সে একই পুলিশ আবার দাঁড়িয়ে আছে। পুলিশ ভাইদেরকে বললাম, আপনাদের যারা অফিসার, তাদের সন্তানরা বিদেশে পড়ে, রাতে স্থানীয় যারা এমপি, তাদের সাথে মাদকের ব্যবসা করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, যারা পুলিশের সাধারণ সদস্য, তাদের সাথে আমাদের কোনো প্রবলেম নাই। 12-13 হাজার টাকা বেতন দেয়, সারা দিন দাঁড় করিয়ে রাখে, ফ্যামিলির কাছে যাইতে পারে না। তাদেরকে আমাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল। একটু পরে গিয়ে দেখি রাস্তার মধ্যে ট্রাক্টর রেখে দিয়েছে। আমরা সেটাও অতিক্রম করলাম। এরপরে গিয়ে দেখি 500 পুলিশ পুরো রাস্তা ঘেরাও করে রেখেছে। তারপরে বিপিএন, তারপরে বিজেপি, তারপরে ছাত্র দলের গুন্ডা সন্ত্রাসী, যাদের সবার হাতে অস্ত্র এবং দা কুড়াল ছিল। ডান দিকে তাকাইলাম, সেখানেও দেখি তাদের হাতে অস্ত্র। বাম দিকে তাকাইলাম, সেখানেও দেখি অস্ত্র। চিন্তা করলাম, এ বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হলো? দা বাহিনী, কুড়াল বাহিনী। এক মুরব্বী জানাইলো এটা হলো তারেক রহমানের বাহিনী। তারেক রহমানকে বলবো, বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে। যদি সন্ত্রাস বেছে নেন, জানিয়ে দিন সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশে। প্রিয় সিলেটবাসী, আপনারা শাহজালালের বংশধর, ফুলতলির বংশধর, শাহ মাখদুমের বংশধর, বাংলাদেশের মানুষ খান জাহান আলীর বংশধর।
শাহপরানের বংশধর, কায়ুমপুরীর বংশধর। আমরা ভয় পাই না কাউকে, আমরা শুধু একমাত্র এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। ওরা আমাদেরকে ইট নিয়ে ভয় দেখায়, দা নিয়ে ভয় দেখায়। কি একটা অসভ্য জগতে এসে পড়লাম। আমরা মনে করলাম যে 17 বছর এগুলা জেলে থাইকা সভ্য হয়ে গেছে। শেখ হাসিনার জেলে অনেক নিরপরাধ মানুষ ছিল জেলে। ঠিক আছে, আমরা একটু তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলাম, জেল খুলে দিলাম। ওদের আগের যে খাসলত, হায়নার মতন ঝাঁপিয়ে পড়া, যে মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। দুঃখের বিষয়, প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন উই রিপন, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সব সময় মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন, যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ মদতে হামলা হয়েছে। স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমানাদিকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ কোটি উসমানাদি জন্ম করেছে, আমাদেরকেও নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত। কত বড় চিন্তিত সন্ত্রাসী আপনারা চিন্তা করেছেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম তারেক রহমানকে 4টা পথ পরিহার করতে হবে। 1 নম্বর হলো বাংলাদেশে চাঁদাবাজি পরিহার করতে হবে, 2 নম্বর সন্ত্রাস পরিহার করতে হবে, 3 নম্বর দখলদারি প্রতিহত করতে হবে, 4 নম্বর যারা ভারতীয় বাংলাদেশের আজাদি খেয়ে ফেলতে চায় ওদেরকে প্রতিহত করতে হবে। যদি প্রতিহত করতে না পারেন, বলেন বাবারা ক্ষমতা চালাইতে আর পারি না, আজকে আপনি ইস্তফা দিয়ে দেন। আমরা ক্ষমতা চালাইতে পারবো, সমস্যা নাই। আমাদের কোনো গুন্ডা পান্ডা লাগবে না, কোনো সন্ত্রাসী লাগবে না, আমাদের কোনো দখলবাজ লাগবে না, কোনো টেন্ডারবাজ লাগবে না, কোনো চাঁদাবাজ লাগবে না। আমরা জনগণের শাহজালালের উত্তরসূরি হয়ে যেইভাবে বাংলাদেশের মজলুমদের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, আমরা সেইভাবে ন্যায় ইনসাফের আজাদের বাংলাদেশের রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছে? আজকে আমরা আপনাদেরকে একটু হাত তোলাবো। আমাদের কিছু যুদ্ধ বাকি আছে এখনো, সেই যুদ্ধটার জন্য আমরা আজকে আপনাদের থেকে কমিটমেন্ট নিব। 1 নম্বর যুদ্ধ হলো আমাদের যে 1400 ভাইয়ের লাশ কবরে চলে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা বাংলাদেশে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। 2 নম্বর হলো যেই রক্তের উপরে দাঁড়িয়ে সংস্কারের দলিল লিখিত হয়েছে, সেই সংস্কারের দলিল বাংলাদেশে বাস্তবায়ন করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 3 নম্বর, আমাদের আজাদির সূর্য প্রাণ পুরুষ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বাংলার মাটিতে বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সবাই আল্লাহর রাস্তায় একটা হাতটা উঁচু করে সেই শপথ গুলা করে বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া পর্যন্ত
পর্যন্ত মাঠ ছাড়বো না। আমাদের ভাই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের আজাদির প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রিয় কানাইঘাটবাসী, অনেক রাত হয়েছে। আপনাদের অভ্যুত্থানের মহানায়ক জনাব নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আজকে সার্জিস আলমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখনো বলি, আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। যদি মনে করেন ধৈর্যই দুর্বলতা, তাহলে কি হবে ওইটা বললে তো আবার আমার বিরুদ্ধে বলবে আমি গালাগালি করি। তা আমি আজকে থেকে চুপ করেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উড়ুক। উড়ার পরে বাংলার মানুষ প্রস্তুত আছে মাটিতে তাদেরকে নামানো। পিপিলিকার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে পিপিলিকার পাখা গজাইছে গত 53 বছরে, অনেক পাখনা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে। আমাদের শহীদ উসমান হাদির কাছে অঙ্গীকার নামা আছে। যে ভাইয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের কাছে অঙ্গীকার নামা আছে। এই অঙ্গীকার নামার কাছে আমরা কোনো পদের কারণে, কোন টাকার কারণে, দুনিয়াবি কোন স্বার্থের কারণে আমরা বিক্রি করব না। আমাদেরকে এই নিশ্চয়তা আজকে কানাইঘাটবাসীর সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম করে খেয়ে বললাম ইনশাআল্লাহ।